আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবরে যাব। বাড়ছে লোডশেডিং এর তীব্রতা, গ্রামাঞ্চলের সংকট আরও বেশি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসার প্রতিষ্ঠান এবং কৃষির সেচ কাজে। তার উপর ভুতুড়ে বিলেরও অভিযোগ রয়েছে। এই অবস্থায় বিভিন্ন জেলার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় বাধ্য হয়েই নিতে হচ্ছে লোডশেডিং। এবারের এইচএসসি পরীক্ষার্থী ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের সায়মা। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে চলছে প্রস্তুতি। দিনে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিকল্প হিসেবে মোমবাতি কিংবা চার্জার লাইটই ভরসা সায়মার মতো অনেকের। এখানে ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমের অনেক সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অলিগলিগুলো পরিণত হয় ভুতুড়ে নগরীতে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। এর ওপর এখন নতুন বিড়ম্বনা বিদ্যুতের ভুতুড়ে বিল। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই না, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। জেলার বিদ্যুৎ অফিস জানিয়েছে চাহিদার বিপরীতে ঘাটতি বেশি থাকায় লোডশেডিং এর মাত্রা কিছুটা বেড়েছে। ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক এক ফিডার এক এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। একই অভিযোগ চাঁদপুরবাসীদের। শহরাঞ্চলে লোডশেডিং সহনীয় হলেও গ্রামাঞ্চলে দিনে 10 থেকে 12 ঘন্টা মেলে না বিদ্যুৎ। বলে বিদ্যুৎ তো গেলে তার খবর থাকে না, ওরা মানে গেলে 2 দিনও পার হয়ে যায়। বৃষ্টিটা মাত্র লাইন যায় আর 2-3 দিনের মধ্যে লাইন দেয়ই না। পোলাবেনের লেখাপড়া, এর ঘরে কারেন্ট থাকে না, ফ্রিজের সমস্যা, এরপরে মুরব্বীরা আছে, মা বাবা আছে, হাওয়া বাতাস খাইতে হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি, আবহাওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই গত সপ্তাহে জেলায় বাধ্য হয়ে 30 থেকে 40% পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি বলেন অথবা আদার্স যে কোনো কারণেই বললেন যে বিদ্যুতের ঘাটতি অনেক সময় দেখা দেয়, এটা গ্রাহককে একটু ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে সব খাতেই জনদুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা নাগরিক সমাজের। মাফতুহা মিলি, চ্যানেল 24। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়া এবং মেঘনা উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পার্বত্য এলাকায়। পার্বত্য এলাকার আরও খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নুরুসফা মানিক। মানিক, জানাবেন খাগড়াছড়ির কি পরিস্থিতি আবহাওয়ার? নিশ্চয়ই খাগড়াছড়ির আকাশ সকাল থেকে কিছুটা বৃষ্টি হলো, এরপর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং গুমোট একটি পরিবেশ হয়ে বিরাজ করছে। এবং আমরা যদি বলি গত 3 দিন খাগড়াছড়িতে কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু করে ভারী বর্ষণ, সেটি ভারী বর্ষণ হয়েছে সদর সহ বিভিন্ন উপজেলায়। এবং এখন যে সাগরের যে লঘুচাপ এবং হচ্ছে যে সক্রিয় মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আগামী 72 ঘন্টা যে বৃষ্টির ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই ভারী বর্ষণের পূর্বাভাস কিন্তু পাহাড়ি জনপদ খাগড়াছড়িও রয়েছে। এবং এই খাগড়াছড়িতে যদি ভারী বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়, তাহলে হচ্ছে এখানে কিন্তু যারা পাহাড়ের পাদদেশে কিংবা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করে তাদের কিন্তু এক ধরনের একটি ঝুঁকি তৈরি হয়, এক ধরনের শঙ্কা তৈরি হয়। কারণ হচ্ছে এখানে ভারী বর্ষণ হলে কিংবা হচ্ছে বৃষ্টি হলে কিন্তু এখানে পাহাড় ধসের একটি কিন্তু ঝুঁকি বাড়ে। তার অন্যতম কারণ হচ্ছে এখানে শুষ্ক সময়গুলোতে কিন্তু আমরা দেখি এখানে কিন্তু মানুষ পাহাড় নির্বিচারে পাহাড় কাটার একটি কিন্তু কার্যক্রম চলে, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু যেহেতু পাহাড়ের মাটি নরম, সেই মাটি নরম হয়ে গিয়ে কিংবা যেহেতু গাছপালা কেটে ফেলা হচ্ছে, সেই কারণে কিন্তু পাহাড়ের মাটি ধসে যায় এবং ধসে গিয়ে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার মতো
বড় ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা না পেলেও কিন্তু এখনো কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এবং যে ভারী বর্ষণ হচ্ছে থেমে থেমে, তাতে করে অনেক জায়গায় কিন্তু ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটছে, তবে এখনো বড় ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। এবং আমরা যদি বলি এই পাহাড় ধসগুলো নিয়ে, আসলে আমরা দেখি পাহাড় ধস নিয়ে কিংবা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস নিয়ে কিন্তু বর্ষাকালে যতটা না প্রশাসনের তৎপরতা থাকে, শুষ্ক সময় কিন্তু সেই ধরনের কোনো ধরনের তৎপরতা দেখা যায় না। আমরা যদি বলি মানিকছড়ি, রামগড় সহ বিভিন্ন উপজেলায় বিগত সময়গুলোতে শুষ্ক সময়ে যে বড় বড় পাহাড় কাটার মতো ঘটনা ঘটলো, কিন্তু সেই ঘটনাগুলোতে কিন্তু আসলে কার্যত তেমন ধরনের ব্যবস্থা কিন্তু হয়নি। মানিকছড়ির ঘটনায় কিন্তু মামলা হলো, কিন্তু এখন আসামি যে সে আসামিকে গ্রেপ্তার করা হয়নি, কিংবা প্রশাসনের যে কঠোর নজরদারির বিষয়টা এখনো কিন্তু আমরা দেখছি না। এবং খাগড়াছড়িতে কিন্তু 2024-25 সালে আমরা দেখেছি প্রশাসন থেকে একটি ধরনের কিন্তু একটি ব্যবস্থা নেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি হলো তারা বলেছিল যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে তাদেরকে কিন্তু ইউটিলিটি যে সেবা, সেই সেবা দেওয়া হবে। কিন্তু আমরা দেখছি এখনো কিন্তু সেই ধরনের সেবা তারা পেয়ে যাচ্ছেন। এবং বিগত 2025 সালের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যাতে বেসরকারি খাতে যাতে কোনো ধরনের এক্সকাভেটর না থাকে, সেই ধরনের কিন্তু একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, তবে কার্যত সেগুলোর কোনোটাই কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, যে কারণে কিন্তু শুষ্ক সময় পাহাড় কাটা হচ্ছে এবং এই বর্ষার সময় এসে সেই ঝুঁকি বাড়ছে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে আবহাওয়া জনিত খবরাখবর। নিশি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পার্বত্য এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে নুরুসফা মানিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে এবং হাম পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালী এবং গোপালগঞ্জ থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। পটুয়াখালী থেকে শুরুতেই যুক্ত হবেন ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী MK রানা। রানা, জানাবেন ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি কি এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন কত? হ্যাঁ নিশি, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীতে হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় কিন্তু পটুয়াখালীতে 6 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে কিন্তু 4 জনই হয়েছেন পটুয়াখালী যে সদর যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। আমি এখন রয়েছি পটুয়াখালী যে 250 জেনারেল হাসপাতালে, সেই হাসপাতালের মূল ফটকেই। নিশি, আপনাকে জানিয়ে রাখি আসলে গত 24 ঘন্টায় কিন্তু হামে আক্রান্ত হয়েছেন 29 জন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6 জন। ফলে কিন্তু এখন পর্যন্ত পটুয়াখালীতে 250 হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে এখন 179 জন রোগী কিন্তু আসলে হামের রোগী ভর্তি রয়েছে এবং 11 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু পটুয়াখালী সেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এখন পর্যন্ত ডেঙ্গু কোনো ওয়ার্ড না করায় সাধারণ যে জেনারেল রোগী রয়েছে তাদের সঙ্গে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে কিন্তু সাধারণ রোগীরা এক ধরনের আতঙ্ক, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যে কোনো সময় হয়তো তাদের ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে তাদের মধ্যেও। এছাড়া আপনাকে জানিয়ে রাখি সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে পটুয়াখালী পৌরসভায় কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বরিশাল নেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে পটুয়াখালী পৌরসভা কিন্তু আসলে প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন সময় যে নাগরিকরা কিন্তু বারবার অভিযোগ করে আসছে যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করায় আসলে বর্ষার সময় বিভিন্ন ড্রেনে পানি জমে থাকে, ফলে কিন্তু যে এডিস মশার লার্ভা সেটা কিন্তু আসলে বিস্তার করছে এবং পৌর কর্তৃপক্ষের তারা দৃষ্টি আকর্ষণ করছেন বারবার যে সেই লার্ভার নিধনে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। তবে পৌর কর্তৃপক্ষের এখন পর্যন্ত সেই লার্ভার নিধনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। আরেকটু যদি বলে রাখি যে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আসলে ও রোগীর অতিরিক্ত চাপের কারণে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং রোগীর স্বজনরা বারবার বলছেন যে শুধু অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি কোনো ওষুধ তারা পাচ্ছেন না, বাকি ওষুধগুলো তাদের বাইরে রেখে ধরছে। নিশি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। এবার গোপালগঞ্জে যাব, সেখান থেকে যুক্ত হয়েছেন বাদল সাহা। বাদল সাহা, জানাবেন গোপালগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কি খবর আছে সবশেষ? নিশি, গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে সেরকম কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। যতটুকু আমরা জানতে পেরেছি যে 2-1 জন ডেঙ্গুর যে উপসর্গ জ্বর নিয়ে ভর্তি হয়ে তারা কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গোপালগঞ্জের যে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু একজনকেও কিন্তু ভর্তি হয়নি। ফলে কিন্তু এইসব ওয়ার্ডগুলোতে কিন্তু যে অন্যান্য যে রোগীরা তারা কিন্তু এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব
প্রাদুর্ভাব ছিল, সে কারণে কিন্তু আগে থেকে এবার তারা প্রস্তুতি নিয়েছেন। গোপালগঞ্জ আর শিশুসজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 20টি বেডের করে 2টি আইসোলেশন ওয়ার্ড এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে 10টি করে কিন্তু আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে, যাতে রোগীরা যে ডেঙ্গুর যে উপসর্গ সেই উপসর্গে আক্রান্ত হলে তারা যেন এইসব আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে তারা দ্রুত চিকিৎসা নিতে পারে। তবে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে আরও জানিয়েছেন যে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে যেহেতু এখন বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি থাকে, ফলে যে বাসাবাড়ির যে ছাদে যদি পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে বলা হচ্ছে এবং রাতে কিন্তু মশারিটা নিয়ে ঘুমানো তারা পরামর্শ দিচ্ছেন। তবে এই যে ডেঙ্গু প্রতিরোধ যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি আসলে কতটা ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে সেটা কিন্তু আসলে দেখার বিষয় রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। নিশি। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জ এবং পটুয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা পরের খবরে যাব। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসক সেবা কেন্দ্রের অভাবে ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত পাবনার চরাঞ্চলের 2 লাখ মানুষ। মানুষের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কথা বলা হলেও এসব এলাকায় নেই সচল কমিউনিটি ক্লিনিক। অযত্নে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সটিও। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জোত কাকরিয়া। বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে পুরোপুরি বিচ্ছিন্ন এই জনপদ। কৃষিপণ্য পরিবহন কিংবা মুমূর্ষু রোগী, ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। পাবনা সদর, সুজানগর ও বেড়া উপজেলার চরাঞ্চলগুলোর একই দশা। আধুনিক যুগেও জীবন যেখানে থমকে আছে আদিম এক স্বাস্থ্য সংকটে। চরের মানুষের কাছে অসুস্থতা মানেই এক চরম আতঙ্ক। এই যেমন 15 বছরের প্রতিবন্ধী কিশোরী তানিয়ার উন্নত পুনর্বাসন কেন্দ্রে নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিংবা 70 ঊর্ধ্ব আক্কাস বিশ্বাস, যাকে প্রায়ই হাসপাতালে নিতে হয়। কিন্তু দুর্গম পথ আর যাতায়াত খরচের ভার বইতে না পেরে থমকে যায় তাদের চিকিৎসা। অন্তত 5 ঘন্টা 6 ঘন্টার সময় হাঁটে জ্বালাইলে গাড়ি দেওয়া লাগবে, সে সময় রোগী বাঁচতে পারে নাও পারে। নীতি রোডেও কত বাচ্চা কাচ্চা মারাও যায়, আবার রাস্তাও ডেলিভারি হওয়া যায় অনেক। নদী যখন পানি হয় তখন তো নদীর সময় আরো সমস্যা হয়, নৌকা থাকে না। কাগজে কলমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এসব এলাকায় সচল নেই কোনো কমিউনিটি ক্লিনিক। বেড়ায় একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হলেও পানিতে নামার আগেই পড়ে আছে অযত্নে। এই ইউনিয়নের জমি রেজিস্ট্রি করা টাকা, এই কৃষকের টাকা, সেই টাকা দিয়েও তো চরে কৃষক মানুষের জীবন মানের জন্য কোনো প্রকল্প করা যায়। কার কথা কে শোনে? সেইরকম এটা প্রতিষ্ঠান আল্লাহ সরকার করে দিতে আমাদের খুব ভালো। জেলা সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন। সেখানকার মানুষের কি ধরনের সমস্যা বা তাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যান পরিকল্পনা করতে হবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি স্টেজ, এই 3টি স্টেজে এবার থেকে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। পাবনার নদী বেষ্টিত চরাঞ্চলের দুর্গম অঞ্চলে বাস করে অন্তত 2 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বরিশালে হামলা চালিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আদালতে মামলা হলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু সহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, গত 27 জুন সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান লিটু সহ বেশ কয়েকজন তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা 70 লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে জোরপূর্বক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। সিসি ক্যামেরায় ধারণ হওয়া সেই সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, অভিযুক্ত মোস্তাফিজুর যুব দলের রাজনীতির সাথে জড়িত। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এদিকে সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর যুবদল দাবি করে, অভিযুক্তরা দলের কেউ নয়। সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার
স্বাক্ষর নিল, আমার সিল নিল। আমি মহানগর যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুব দলের কোনো পদে অতীতেও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। অভিযুক্তদের লোকেশন শনাক্ত করে আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। আটককৃত দুজনই বর্তমানে আমাদের কোতোয়ালি মডেল থানার হেফাজতে রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আমরা যেমনটি জানাচ্ছিলাম ইতিমধ্যেই অভিযুক্ত 3জনকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ নিশ্চয়ই, পুরো ঘটনাটাই এখন বলা যায় যে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে এবং এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সহ ভুক্তভোগী এবং অভিযুক্ত আমরা কিন্তু সবার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আজ সকালে এই ভিডিওটি ভাইরাল হতে দেখেন এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে উদ্যোগেই তার যে ভিকটিমের পরবর্তী যে কালপ্রিট রয়েছে, যে দোষী অভিযুক্ত ব্যক্তি রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালাতে শুরু করেন এবং সেই প্রচেষ্টার প্রেক্ষিতে মাত্র 5 থেকে 6 ঘন্টার প্রচেষ্টার মধ্যেই তাকে বরিশাল নগরের সদর রোড এলাকা থেকেই তাকে গ্রেফতার করে। আমরা অভিযুক্তদের কাছে যেটা জানতে পেরেছি যে গত 27 জুন তার কার্যালয়ে এসে এই অভিযুক্ত যে মোস্তাফিজুর রহমান লিটু এবং তার দলবলের লোকজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কাছ থেকে চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে যায় এবং এই প্রেক্ষিতে এরপরে কিন্তু যে ভিকটিম এবং উভয় পক্ষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আজকে একটা সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল এর আগে থেকে এই বিষয়টি নিয়ে। সেটিও এখন অনেকটা বলা যায় যে কালক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেটি জানি যে এই মোস্তাফিজুর রহমান লিটু এবং আব্দুল আজিজ দুজনই ব্যবসায়িকভাবে একে অপরের সাথে যুক্ত। একদিকে অগ্রণী হাউজিং রয়েছে, আরেকদিকে বাকলা প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টে উভয়ের অর্থলগ্নি রয়েছে এবং সেখান থেকেই মূলত তাদের মধ্যে এই বিরোধের সৃষ্টি হয় এবং যার প্রেক্ষিতে এই ভিডিওতে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার উৎপত্তি হয়। পুলিশ আমাদেরকে জানিয়েছে বাকি যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা রয়েছে সেগুলো তারা সমাধান করবেন। এই ছিল বরিশালের এই আলোচিত যে ঘটনা তার সর্বশেষ পরিস্থিতি। নিশি রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি এমন নকশা করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া সরকারি প্রচারণার উপকরণের বিষয়বস্তুকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর এবং অর্থবহ উপস্থাপনা নিশ্চিত করতেও বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। চট্টগ্রামে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ 2 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি তারা মোটরসাইকেল আরোহী ছিলেন, মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। শনিবার রাতে বন্দর থানার দুমপাড়া রিং রোড এলাকা থেকে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তারা। নিহতদের একজন আসাদুল ইসলাম, তিনি বহুজাতিক কোম্পানি কোর্স বাংলাদেশের কর্মকর্তা। অন্যজন মোহাম্মদ মঞ্জুর, তিনি একটি ফিলিং ট্রলারের মাঝি। পুলিশের দাবি 2 জনই একই মোটরসাইকেলে ছিলেন, তবে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে, কেননা আসাদুল বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলেন পতেঙ্গা আর মঞ্জুর ফিরছিলেন কাঠঘরে। তাহলে একসাথে বা মোটরসাইকেল দুর্ঘটনায় কিভাবে মারা গেলেন তা স্পষ্ট না হলেও পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে। হাজি ক্যাম্প থেকে ওখান দিয়ে ওর বোনের বাড়ি নাকি বাতিজের বাড়ি আছে, মানে ওখানে দেখতে যাচ্ছে তো একটুকে কালকে সকালে আমার সাথে ডিউটি করছে। আসাদ তো একা বাইক নিয়ে গেছে, আর থানায় যেটা ধারণা করতেছে আসাদের পিছনে যাত্রী ছিল, আমাদের সেটা মনে হচ্ছে না বলতে আসাদের যে অ্যাসেট, ও নিজস্ব 2-3 সিএনজি আছে এবং হাজি ক্যাম্পের ওখানে জায়গা কিনে বাড়ি করছে, ছেলে অনার্সে পড়ে, ওর মোটামুটি সেটেল ও। তো সে 200-100 টাকার জন্য পাঠাও ভাড়া মারবে, সেটা আমার বিশ্বাসযোগ্য নয়। ঘটনার সংবাদ পেয়ে গিয়ে এই 2টা ডেড বডি একসাথে পড়া অবস্থায় পায় এবং মোটরসাইকেলটা পাশে পড়া ছিল। স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার করে
স্পট যেহেতু হসপিটালে পাঠায়। মানে পোস্টে বাংলাদেশে চাকরি করে পার্ট টাইম নাকি পাঠাও চালায়। ওই লোক হলো যিনি আরোহী ছিল, আমরা ধারণা করতেছি উনি হলো মাছের ট্রলারে চাকরি করে। উনি ওখান থেকে সম্ভবত পতেঙ্গা থেকে ফৌজদারহাটের দিকে যাচ্ছিল। সড়ক আইনে একটা মামলা নিচ্ছে পাইছে, আমরা তদন্ত করে পরবর্তীতে আরো ডিটেল জানা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, গত 3 জুলাই রাতে ইতিহাস বিভাগের 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের 55তম ব্যাচের শিক্ষার্থীদের গালিগালাজ, কান ধরানো ও বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করে। এই অভিযোগে ওই 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বিষয়টি নিয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। 21 ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করল কুষ্টিয়ার বেসরকারি অ্যাম্বুলেন্স চালক এবং মালিক পক্ষ। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে 10 চালক এবং মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এরপর এই ধর্মঘটের ডাক দেয় জেলার বেসরকারি অ্যাম্বুলেন্স চালক এবং মালিকরা। এতে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। মরদেহ পরিবহনে বিকল্প যানবাহন খুঁজতে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। আর রেফার্ড রোগীদের ঢাকা ও রাজশাহীতে নিতে চরম বিপাকে পড়েন স্বজনরা। 4 মাস বন্ধ থাকার পর সিলেট ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। দুপুরে ম্যানচেস্টার থেকে 259 জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের BG208 ফ্লাইটটি অবতরণ করে। এ সময় তাদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী সহ স্থানীয় প্রশাসন। পরে সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান প্রবাসীরা। রিয়েলি গুড। আমরা বাড়ি তো একবারে এয়ারপোর্টের দ্বারা, সো আমরা তো সাইডে থাকতো, হোপফুলি থাকবো, বা আপনার সবের সাপোর্ট লাগবো এটা রাখবার লাগে। একটা ফ্লাইট আরও পারলে তো আমরা সুবিধা, কারণ আমরা রেগুলার আইতাম পারবো ওখান থেকে। কারণ ম্যানচেস্টার থেকে ফ্লাইট না থাকলে আমরা বহুত কষ্ট হয়ে যায়, কারণ আমরা বার্মিংহাম থাকি বা হিথ্রো এয়ারপোর্ট থেকে আওয়ার লাগে আমরা কষ্ট হয়ে যায়। তো আমরা চাই যে ম্যানচেস্টার এয়ারপোর্ট জেলা চালু হয়েছে, ওলা কন্টিনিউ চালু থাকতো সব। সিলেটবাসীর প্রতি একটা আলাদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা কিন্তু একটা সব কর্নার আছে, এবং সাথে সাথে আমরাও সেই সব কর্নারের মধ্যে চলে এসেছি। যদিও আমার বাড়ি সিলেট না, কিন্তু আমি এখানে সিলেটবাসীদের ভালোবাসায় আমিও আপনাদের প্রতি একটা মায়া মমতায় জড়িয়ে গিয়েছি, এবং এখানে আসলে পরে খুব ভালো লাগে যে সিলেটের এই বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাই বোনরা এখানে আসেন, তাদের দেখেও ভালো লাগছে। তা আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক শিপইয়ার্ডে হামলা, মালামালবাহী যানবাহনে বাঁধা, রাস্তা বন্ধ, লুটপাট এবং কর্মকর্তাদের হয়রানির ঘটনায় জাহাজ ভাঙা শিল্পের মালিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। মালিকদের অভিযোগ, বিভিন্ন ইয়ার্ডে কর্মকর্তা কর্মচারীদের পথ রোধ করে জিম্মি করার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের বহনকারী গাড়িতে হামলা, কর্মকর্তাদের মারধর এবং চাঁদা দাবি করা হয়। কয়েকটি শিপইয়ার্ডে টিনের বেড়া দিয়ে রাস্তাও বন্ধের অভিযোগ উঠেছে। একাধিক শিপইয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটায় মালিকদের সংগঠন BSBR জরুরি সভায় বসে। বৈঠক থেকে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক শিপইয়ার্ড রয়েছে। তার মমতা বাইকে ওখানে নেয় মানে সে একটু মাস্তান রাখে মানুষ সব দারোয়ান থেকে, সে দারোয়ান হয়েছে, সিকিউরিটি ইনচার্জ হয়েছে, এর থেকে মাস্টার কাশামের সাথে থাকতো, ব্যাগটা একটা কাটবো নিয়ে টিকে একটু বড় টাইপের লোক, তো মাস্টার কাশের মধ্যে এরা ওখানে আমার কোনো কাছে আসবার না। সে মাস্তানি করছে এখানে, কারণ তার বাড়ি এখানে, কুমিরে কেমন মাস্তানি করবো, মাস্টার কাম নেয়, সে এখন আমাদের বিরুদ্ধে লাগেছে। আমাদের ইয়েটা এখানে 5টা ইয়ে। রাঙ্গামাটির বাঘারছড়ির বটতল এলাকায় কাঁচালং নদীর উপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে স্থানীয় হাজারো বাসিন্দা। বর্ষাকালে তীব্র স্রোতে ঝুঁকি বাড়ে কয়েক গুণ। বাঁশ এবং নৌকা বেঁধে পারাপার হন এখানকার বাসিন্দারা। অভিযোগ, বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও সেতুটি নির্মাণে কোনো অগ্রগতি নেই। শিক্ষার্থী, অসুস্থ রোগী কিংবা দৈনন্দিন কাজে প্রতিদিনই হাজারো মানুষ এমন ঝুঁকি নিয়ে চলাচল করছে এই পথে। তাই তারা দাবি জানান দ্রুত যেন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
নাটোরের বড়াই গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিচ্ছে শত শত নারীর জীবন। সুপারির খোসা ছাড়ানোর মতো সাধারণ একটি কাজই হয়ে উঠেছে তাদের আয়ের প্রধান উৎস। ঘরে বসেই আয় করছেন তারা, বদলাচ্ছে পরিবারের অর্থনৈতিক চিত্র। নাটোরের বড়াই গ্রামের বিভিন্ন বাড়ির আঙিনায় এখন সুপারির খোসা ছাড়ানোর ব্যস্ততা। অবসর সময়ে সব বয়সের নারীরা এখন বাড়তি আয় করছেন এই কাজ করে। গ্রামেরই অন্তত 15 জন ব্যবসায়ী কাঁচা সুপারি দেশের বিভিন্ন জায়গা থেকে কিনে খোসা ছাড়িয়ে প্রক্রিয়াজাত করছেন, তারপর সরবরাহ করছেন দেশের বিভিন্ন প্রান্তরে। আর এই খোসা ছাড়ানোর কাজ করছেন এলাকার নারীরা। এই কাজকে কেন্দ্র করে প্রায় 1500 থেকে 1600 নারী পেয়েছেন আয়ের সুযোগ। প্রতি কেজিতে 15 টাকা মজুরি পেয়ে প্রতি মাসে গড়ে 7 থেকে 8,000 টাকা আয় করছেন তারা। কাজের পাশাপাশি আমরা সুপারি কাটি স্কুলের ছাউলের বাচ্চার স্কুলের খরচ, আমাদের সংসার টুকিটাকি ভাবে চলে। আমরা গরিব মানুষ, আমরা এই কর্ম করে খাই, এই সুপারি কাটা পয়সা দিয়ে হাট বাজার করি, চাল ডাল কিনি। 1 কেজি সুপারি কাটতে তো খুব কষ্ট হয়, দামটা যদি একটু বাড়া দিলে আমার জন্য ভালো হয়। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে আনছে ইতিবাচক পরিবর্তন। মহিলা মানুষ এই সুপারিগুলা কাটিং করার পরে এগুলো আমরা 15 টাকা কেজি হিসাবে তাদেরকে দাম দিয়ে এটা আমরা উঠাই নিয়ে যাই। প্রতিদিন প্রায় 2000 কেজির মতো সুপারি আসে, আমরা এটা উঠাই, এটা প্রসেস করে আমরা এই সুপারি এইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সেল দিয়ে থাকি। নাটোরের জোয়ারিতে যেটা চলছে, মেয়েরা সুপারি ছাড়াই যে দিনে ইনকামটা করছে, হয়তো এই ইনকামে তার পরিবার চলবে না, কিন্তু পরিবারকে সাপোর্ট করা চলবে। এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই তার ক্ষমতায়নটা সৃষ্টি হবে। গ্রামের উঠান থেকেই শুরু হয়েছে এই পরিবর্তনের গল্প, যা এখন নারীদের স্বাবলম্বিতার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার 1 মিনিটে দেশের আরও কিছু খবর জানাবো। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎ অফিস পরিদর্শনে এমপি আব্দুল মান্নান নির্দেশনা দেন সংকট নিরসনের। টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল, ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ী বহিষ্কার। প্রধানমন্ত্রীর 31 দফা বাস্তবায়নে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সংসদ সদস্য সহ উপস্থিত ছিলেন অনেকে। গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষের মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, পাঠানো হয় কারাগারে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু, খেলবে 22 বিভাগের 22টি দল। দর্শক, এই ছিল দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।